স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। তার জানাবো খবরের বিস্তারিত। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল ৮টায় শুরু হয় লং মার্চ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর লং মার্চের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা দিল্লির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ হানিফ ফ্লাইওভার, কাঁচপুর, গাউছিয়া, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। কর্মসূচিতে নেতাকর্মীরা যান গাড়িবহরে। পথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী। আর পথে পথে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। লং মার্চের গাড়ি বহরে বিভিন্ন জেলা অতিক্রম করার সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এ সময় ব্যানার ও প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তৃতায় তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই উগ্রপন্থী বিজেপির বিরুদ্ধে বলতে চাই, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে কোনো সময় ছোট করা যায় নাই, এবারও যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকেনি। আজকেও বাংলাদেশে 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লং মার্চটি। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে লং মার্চের সাথে আছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং আমাদের আরেক সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া, যেখানে আখাউড়ায় সমাবেশ শেষ হবে, লং মার্চ শেষ হবে, সেখানে আছেন আমাদের সহকর্মী খন্দকার রায়হান। আমরা দুজনের সাথে যুক্ত হবে। প্রথমেই যুক্ত হচ্ছি আরিফের সাথে। আরিফ, লং মার্চ এখন কোথায় আছে? সেখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে লং মার্চটি অবস্থান করেছিল, সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখেছেন? নেতাকর্মীদের অংশগ্রহণ কিন্তু আমি সকাল থেকে দেখে এসেছি, উপচে পড়া, মানে ঢল বলা যায়। আর এর পাশাপাশি একটি বিষয় যেটা হচ্ছে, এখন আমি বর্তমানে আছি বিবাড়িয়ার বিশ্ব রোডে। এখানে আমি যদি একটু দেখাতে চাই যে লং মার্চের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি কিন্তু আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে যেহেতু ভৈরবে একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক দলের যিনি নেতা রয়েছেন, তিনি কিন্তু কথা বলেছেন, ইতিমধ্যে আমরা সেটাও জানতে পেরেছি। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, তিনি কিন্তু জানিয়েছেন তার যে বক্তব্যে, সেই ছাত্র জনতা গণ অভ্যুত্থানে বিগত সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাদের নিজেদের গণতান্ত্রিক দেশ মনে করে কিন্তু তারা সন্ত্রাসীদের আশ্রয়ে অভয় অবরণ্যে পরিণত হয়েছে। তো আসলে এই বিষয়টার পাশাপাশি একটি বিষয় আমি লক্ষ্য করেছি, লং মার্চের যে পুরো সড়কটি ঢাকা নয়াপল্টন থেকে যে আখাউড়া বা কিংবা আগরতলা অভিমুখী যে লং মার্চ, সেখানে প্রতিটি জায়গাতেই আমরা দেখেছি বিভিন্ন জেলা এবং কি থানা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন। বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী, তো ভৈরব, এই সমস্ত এলাকাগুলো থেকে কিন্তু এই লং মার্চের সঙ্গে যুক্ত হয়েছেন সেই আখাউড়ার উদ্দেশ্যে। আর ইতিমধ্যে যে লং মার্চটি অবস্থান করছে, সেটা কিন্তু আখাউড়ার উদ্দেশ্যেই এখন গন্তব্যে যাচ্ছে। তো সেক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় 25 থেকে 30 মিনিট। সেই পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সমাবেশের মাধ্যমে কিন্তু আজকের এই লং মার্চটি ইতি টানবে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি এখানে মোটামুটি বলা যায় যে বিভিন্ন
বিরোধী নেতাকর্মীদের একটাই কথা যে আজকে এই লং মার্চ মাধ্যমেই ভারতের যে উগ্রবাদী বা আগ্রাসন, আমাদের দেশের প্রতি যে আগ্রাসন, সেই আগ্রাসন মনোভাব এইটির একটা প্রতিফলন। কারণ এই লং মার্চের মাধ্যমেই সেটার একটা প্রতিবাদ কিন্তু এই বিএনপি যে 3 অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ হিমাদ্রি। পরবর্তী সংবাদে হয়তোবা যে সমাবেশ স্থল সেখানে অবশ্যই নেতাকর্মীদের বক্তব্য জানানো বা তুলে ধরার চেষ্টা করব। হিমাদ্রি। নিশ্চয় আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোনো চোখ রাঙানিকে আর পরোয়া করে না দেশের মানুষ, এমন মন্তব্য করে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ ও রোডম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময়ে নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি দলটির আমির ডক্টর শফিকুর রহমানের। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ, রোডম্যাপ, সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। ফ্যাসিস্টদের সতর্ক করে আমির আরও বলেন, দেশের মানুষ এখন আর কোনো চোখ রাঙানিকে পরোয়া করে না। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মজবুতভাবে ঐক্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। তিনি বলেন, না হলে তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাটম্যান। বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি ক্যাটম্যান। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য। বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে, স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া, পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী। গত দুদিন আমি আলোচনা করেছি, এখনো কিছু সংশোধন দরকার আইনের, অনেক কিছু করতে হবে এখনো। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, অনেক জটিল কেস এটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি। এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। বাংলাদেশের জুলাই-আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশি এই আইনজ্ঞ টবি ক্যাটম্যান। And obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence. আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে যেতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বুধবার সকালে রাঙামাটিতে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু অনিয়মে তা হয়নি। তিনি বলেন, ফসল, ফল ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের মানুষের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান উমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান সহ ৮ জনকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে বুধবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান উমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তারা বলছেন, ভারত উস্কানিমূলক প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করার কথা জানান তারা। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে ভারত নানাভাবে উস্কানি দিচ্ছে। দেশটির কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের 18 কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। রাজধানী কামরাঙ্গীরচরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূর এ আলম হত্যার ঘটনায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কামরাঙ্গীরচর ও সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জুয়া খেলায় বাধা দেয়ায় নূর এ আলমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে তার কারখানা কর্মচারী মিরাজ সহ আরও ৩ জন। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতে পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢালাই করে রাখে। পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন, রিফাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত জাহিদকে খুঁজছে পুলিশ। শ্রম খাতে যে অস্থিরতা চলছে তাতে পতিত সরকারের দোসররা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা নিয়ে নাগরিক উৎসবে তিনি এই অভিযোগ করেন। দেশের সার্বভৌমত্বের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের বিরুদ্ধে যারা অস্থিরতা বা ইন্ধন যোগাচ্ছে তাদের ব্যাপারেও সোচ্চার থাকতে হবে। সাবেক নির্বাচন কমিশনার মনে করেন যে নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। গত 3টি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ভোটটা যেন হাইজ্যাক না হয়ে যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতে প্রতিকার পাওয়া যাবে। বলেন, তরুণ প্রজন্ম সোচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না। প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে, অল স্ট্রাকচার, সেটা আমলাতন্ত্র হোক, সেটা বিচার বিভাগ হোক। বিচার বিভাগ তো আপনারা নিজেরাই দেখতেছেন। নেম এনিথিং, পুলিশ ফর এক্সাম্পল, আজ পর্যন্ত পুলিশ আনফরচুনেটলি ঠিক মতো দাঁড়াতে পারছে না। গণতান্ত্রিক ব্যবস্থা যে নাগরিকরা হলো পাহারাদার, আমরা যদি ওয়াটসঅ্যাপের ভূমিকা পালন না করি আবারও সেই ব্যর্থ হব, আবারও সিদ্ধাই হয়ে যাবে। রবি শস্য আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো সার পাচ্ছেন না কুষ্টিয়া অঞ্চলের কৃষক।
অভিযোগ, সংকটের কথা বলে কৃষকের পকেট কাটছে ডিলার। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মিলছে সার, তবে ব্যবসায়ীদের দাবি বিএডিসি ও বিসিআইসি থেকে সারের সরবরাহ কম। ধান কাটার পর পেঁয়াজ, রসুন, গমসহ বিভিন্ন ধরনের রবি শস্য আবাদ করতে জমি প্রস্তুতে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক। এরই মধ্যে অনেক জমিতে রোপণ করা হয়েছে পেঁয়াজ। জমিতে ফসল রোপণের আগেই প্রয়োজন হয় ইউরিয়া, এমপিও, ডিওপি, ফসফাইট, দস্তা ও জিপসাম সার, কিন্তু ভরা মৌসুমেও কৃষক তার চাহিদা মতো সার পাচ্ছে না। চারা পোতার আগে আমাদের সার ফাঁস 7-8 রকম সার লাগে, আমরা এখন কোনোটাই পাচ্ছি না, সার নেই বলছে। কিন্তু আমাদের ভূমি এখন চাষ এক কেনকে দিয়ে আমরা এমনকি অর্থভাবে বসে আছি। আমি দেব 20 কেজি, আমি দিলাম 10 কেজি, তাহলে ফসলে আমার কমা হয়ে গেল। কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বৃদ্ধির অভিযোগ কৃষকের। দেশার কিনা হয়তো 28 টাকা কেজি, সেটা কিনা হচ্ছেন 45 টাকা কেজি। ওই দাম দিলে পাওয়া যাচ্ছে, দাম না দিলে পাওয়া যাচ্ছে না। তবে কৃষকের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী ও ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে পারছে না বিসিআইসি ও বিএডিসি। আমরা সার পাচ্ছি কম, যে কারণে যেটুকু আছে এটুকুই দিতে পারছি, তার বেশি দিতে পারছি না। যেটুকু বরাদ্দ পাই আমাদের অর্ধেকে ধরেন আপনার সাব ডিলারকে দিতে হয় কৃষি অফিসের নিয়ম অনুযায়ী। বাদ বাকি আমার কাছে খুচরো সার আমি এখানে বেচাকেনা করি। বিএডিসি গোডাউনে মাসে এখনো 50 টাকা ধরেন পাই নাই, ওটা সার বিল যেদিন আসলে পরে দিব। কুষ্টিয়ার মতো চুয়াডাঙ্গা এবং মেহেরপুরেও সারের সংকট। কেউ যাতে বেশি দামে সার বিক্রি করতে না পারে সেজন্য বাজার তদারকির কথা জানিয়েছে কৃষি বিভাগ। গত মাসের গোদামে যা ছিল সব নভেম্বর মাসে সরবরাহ করা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে ডিলারদের কিংবা কৃষকদের যে চাহিদা সেই তুলনায় সার খুব কম আসতেছে, যে কারণে আমরা ওই দিয়ে উঠতে পারতেছি না। সার জাহাজ আসছে, কিন্তু ওদের যে ক্যারিং কন্ট্রাক্টর যারা সার সরবরাহ দেয় ওনাদের ইসের কারণে সারটা একবারে ওনারা দিতে পারতেছে না। এই সপ্তাহে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ফলন বিপর্যয় ঠেকাতে শিগগিরই চাহিদা মতো সার সরবরাহের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে পলিনেট হাউসের মাধ্যমে নিরাপদ ও উচ্চ মূল্যের ফসল এবং চারা উৎপাদনের স্বপ্ন দেখছেন কৃষক। লোহার অ্যাঙ্গেলের কাঠামো আর পলিথিন ও নেট দিয়ে তৈরি বিশেষ ঘরে দেশি কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে শীতকালীন সবজি গ্রীষ্মকালে উৎপাদন করা, আবার গ্রীষ্মের সময়ের সবজি শীতে উৎপাদন করা যাবে এই পদ্ধতিতে। কৃষি বিভাগের দাবি, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করতে কার্যকর ভূমিকা রাখবে পলিনেট হাউস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা শামীম রেজা ও সাদিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে তৈরি করে দেয়া হয় পলিনেট হাউস। এর মাধ্যমে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করছেন তারা। পলিনেট হাউসে শীত ও গ্রীষ্মকালীন শসা, টমেটো, কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের ফসল ও ফুলের চারা উৎপাদন করা হচ্ছে। বাইরে খরা, বৃষ্টি বা প্রচণ্ড শীত, ঘন কুয়াশা যাই হোক না কেন, এর প্রভাব ভেতরে কোনোভাবেই পড়ছে না। ফলে কম খরচে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এখানে কোকোপিটে যে উৎপাদিত চারাগুলো হয় খুবই মান তার খুবই ভালো হয় আর কি। স্মার্ট কৃষি বিজনেস নিয়ে একটু কাজ করছি, এজন্য ভাবলাম আমার পলিনেট হাউসটা প্রয়োজন। আমি কিছু কর্মকর্তার কাছ থেকে এটা নিয়েছি, এখন ফাঁকা না রেখে আমি আপাতত টমেটো চাষ করেছি। সবজি অবশ্যই ভালো হয়েছে, ফসলটা সুন্দর হয়েছে, অবশ্যই এখান থেকে লাভ কিছু আশা করছি। বিরূপ আবহাওয়ায় মাঠে কাজ না থাকলেও পলিনেট হাউসের ভেতরে কাজ করে উপার্জন করছেন অনেকেই। এই পদ্ধতির চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন বেকাররা। যেগুলো চাষ করি এখানে সেগুলো আপনার বিষ মুক্ত পাওয়া যায়, অসময় কাজ থাকে না, এখানে বর্ষার সিজনে কাজটা পাওয়া যায়। পলিনেট হাউস যদি আমাকে সরকার দেয় বা আমার যে জায়গাটা যদি দেখে, বিভিন্ন চাষ করতে পারবো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি পলিনেট হাউস। সূর্যের ক্ষতিকর রশ্মি এর মধ্যে প্রবেশ করতে পারে না, তাই বছর জুড়ে উচ্চ মূল্যের ফসল ও চারা উৎপাদন সম্ভব। এই চারাগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয় যে এই আবহাওয়ার পরিবর্তনের কারণে, বা অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা অতি তাপমাত্রার কারণে। তো সেই ক্ষেত্রে কিন্তু পলিনেট হাউসে তাপমাত্রা যেহেতু নিয়ন্ত্রণ বা আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে কিন্তু এখানে 12 মাসেই কিন্তু আপনি এই চারাগুলো সুন্দরভাবে উৎপাদন করা যায়। পলিনেট হাউস পদ্ধতিতে নিরাপদ ফসল ও চারা উৎপাদনে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। যশোরে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। 7 বছর পর নির্বাচন উপলক্ষে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সংস্কার ও উন্নয়ন পরিষদ এবং ঠান্ডু ও বাপ্পি পরিষদ নির্বাচন যুদ্ধে অংশ নিচ্ছেন।
নির্বাচনে মোট 52 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটার টানতে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। আর সৎ ব্যক্তির হাতে এবারের নেতৃত্ব তুলে দিতে চান ব্যবসায়ীরা। ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ব্যবসায়ী সদস্যদের প্রাণের সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি। আমরা নির্বাচন জয়লাভ করি, আমরা ব্যবসায়ীদের সাথে নিয়ে ব্যবসায়ীদের সমস্ত সমস্যা এবং সেটা আমরা দূর করব। আমাদের আশা আছে যে নির্বাচনে কোনো সহিংসতা হবে না, খুবই সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। আমরা নির্বাচনের জন্য সর্বরকম চেষ্টা করছি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক এই কর্মসূচির আওতায় দ্বীপের পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে তারা। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। তিনি বলেন, অনিয়ন্ত্রিত পর্যটক, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পরিবেশ দূষণ, অসচেতনতায় সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগে এগিয়ে এলে সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। নতুন সভাপতি তাবিথ আওয়ালের অধীনে বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠক চলছে। 12টি আলোচ্যসূচি রাখা হয়েছে এই সভায়। এই সভার খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহিম। মুশফিক, এই যে সভাটি হচ্ছে সেখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে যতটুকু জানা যায় যে তারুণ্যের যে উৎসব হবে সেটা এবং স্ট্যান্ডিং কমিটির উপরও। এছাড়াও আর কি কি আলোচ্য বিষয় সেখানে রয়েছে? আপনি যেমন বলছিলেন যে বৈঠক চলছে, ঠিক আমার পেছনে এই বাফুফে ভবনে, সেখানে বৈঠকটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং এই বৈঠকে কম বেশি সকল সদস্য এবং সহসভাপতিরা উপস্থিত হয়েছেন এরই মধ্যে। এবং এই বৈঠক শুরু হওয়ার আগে কিন্তু তাবিথ আওয়াল রেফারিজদের সঙ্গে বসেছিলেন এবং আপনি জানেন যে রেফারিদের বেশ কিছু দাবি দাবা দীর্ঘদিন থেকেই ছিল। সেই দাবি দাবাগুলো নিরসন করার জন্য বিশেষ করে রেফারিদের পাওনা কোটি টাকার উপরও তাদের পাওনা হয়ে গেছে, সেই টাকা পরিশোধ কীভাবে হবে, তাদের কাছ থেকে কীভাবে আরও ভালো সার্ভিস পাওয়া যাবে, সেই বিষয়গুলি নিয়ে নির্বাচিত হওয়ার পর তাবিথ আওয়াল প্রথম তাদের সঙ্গে বৈঠকটা করলেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে, যে মূল এজেন্ডা আজকের নির্বাহী কমিটির এই সভার, সেই এজেন্ডার মধ্যে রয়েছে তারুণ্যের যে উৎসব হবে সেই উৎসবে ফুটবলকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলি আলোচনা হবে। 11টি স্ট্যান্ডিং কমিটি এবং 12টি অ্যাডহক কমিটি করা হয়েছে ফুটবলের উন্নয়ন কাজকে ত্বরান্বিত করার জন্য, এবং সেই কমিটিগুলো আজকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে রূপ নেবে এবং অনুমোদন পাবে আজকের এই বৈঠকে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে বাফুফের যে প্রকিউরমেন্ট সিস্টেম, যে কেনাকাটার যে পলিসি, সেই পলিসিটা কি হতে পারে। কারণ আপনি জানেন যে এর আগের যে কমিটিগুলো ছিল তাদের অধিকাংশ দুর্নীতি বা অন্যান্য যে অভিযোগগুলো এসেছিল সেগুলো এই কেনাকাটার বিভিন্ন সেক্টর থেকে কিন্তু উঠে এসেছিল। এবার কিন্তু নতুন সভাপতি তাবিথ আওয়াল সহ যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকতে চান, অর্থাৎ কোনো রকম জবাবদিহিতার জায়গা থেকে স্বচ্ছ থাকতে চান এবং কোনো রকম অভিযোগ তারা ঘাড়ে নিতে চান না। সেই জন্যই এই বিষয়গুলোকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বাফুফের যারা কর্মকর্তা নিয়োগের যে বিষয়গুলি সেগুলো রয়েছে, সব কিছু মিলিয়ে 12টি বিষয় নিয়ে আলোচনা হবে এবং আজকের এই বৈঠক থেকে কিন্তু ভবিষ্যতের ফুটবলের যে কার্যক্রম পরিচালনা হবে এবং সেই বিষয়টি কোন পলিসিতে হবে সে বিষয়গুলো উঠে আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসতে পারে, সেটা এজেন্ডার বাইরে থেকে, সেটা হচ্ছে নারী ও পুরুষ দুই দলের যে কোচ রয়েছেন, বিদেশি কোচ, তাদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মাসে এবং এই মেয়াদটা বাড়ছে কি বাড়ছে না সে বিষয়টা আজকের এই বৈঠক থেকে আসতে পারে। হিমাদ্রি, মুশফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।